হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আইসবার্গ স্পিক্স। আজ আমরা কথা বলতে চলেছি স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে, সেলফ গ্রোথ সিরিজের পার্ট 4। স্ট্রেস ম্যানেজমেন্ট কথাটা শুনলেই আমাদের যে শব্দটা সঙ্গে সঙ্গে মাথায় আসা উচিত সেটা হলো কোপিং মেকানিজম। এখন কোপিং মেকানিজম মানে কি? কোপিং মেকানিজম মানে হলো সিম্পলি এমন কিছু স্ট্র্যাটেজিস যেগুলো আমরা ইউজ করি কোনো স্ট্রেসফুল ইভেন্ট থেকে বেরোনোর জন্য বা সেটাকে চ্যানেলাইজ করার জন্য বা বোঝার জন্য। প্রবলেম থেকে সলিউশন অবধি পৌঁছানোর জন্য একটা ওয়ে আউট হতে পারে এই কোপিং মেকানিজম। এখন গল্প হলো এই কোপিং মেকানিজম দু ধরনেরই হতে পারে, হেলদি, আনহেলদি। সাধারণত স্ট্রেসড সিচুয়েশন থেকে শর্ট টার্মে বেরোনোর জন্য বা অ্যাভয়েড করবার জন্য আমরা অনেক সময় অনেক কিছুতে জড়াই। প্রোক্রাস্টিনেশন হতে পারে, অনেকের ক্ষেত্রে ওভার ইটিংয়ের একটা ট্রেড পাওয়া যেতে পারে, কেউ কেউ সাবস্টেন্স অ্যাবিউজ করতে পারেন। এই জিনিসগুলো হলো আনহেলদি কোপিং মেকানিজম। ঠিক কন্টিনামের উল্টো দিকে আমাদের কাছে কিন্তু বেশ কিছু পজিটিভ কোপিং মেকানিজমসও রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেইগুলোই ডিটেলসে আলোচনা করব। আগেও বলেছি, যখন আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করি তখন বিভিন্ন অ্যাসপেক্টগুলোকে বোঝার জন্য তিনটে মেজর ফ্যাক্টর রয়েছে: বায়ো, সাইকো, সোশ্যাল। বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল মানে যেটা শারীরিক, সাইকোলজিক্যাল বা মানসিক, এবং সোশ্যাল বা সামাজিক। এক্ষেত্রেও কিন্তু আমরা কোপিং মেকানিজমকে এই তিনটে পদ্ধতিতে ভাগ করতে পারি। তোমাদের জন্য আজকের এই ভিডিওতে মোট 8টা কোপিং মেকানিজম নিয়ে আমরা আলোচনা করব, এবং সেগুলোকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি প্রতিবারের মতোই, বায়ো, সাইকো, সোশ্যাল। বায়োলজিক্যালি দুটো জিনিস, একটা হলো ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং বা ডিপ ব্রিদিং, তার সঙ্গে বডিলি এক্সারসাইজ। সাইকোলজিক্যালি মাইন্ডফুলনেস প্র্যাকটিস, তার সঙ্গে কগনিটিভ রিঅ্যাপ্রেজাল, যেটা আগের ভিডিওতেও বলেছিলাম একটা পদ্ধতি ছিল। প্রবলেম ফোকাসড কোপিং মেকানিজম, জার্নালিং অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, তার সঙ্গে সোশ্যাল অ্যাসপেক্টের জন্য সিকিং সোশ্যাল সাপোর্ট। এই 8টা জিনিস নিয়ে আমরা আলোচনা করব এখন। এবার ডিটেলসে ঢুকছি। ইমিডিয়েট স্ট্রেস বা তৎক্ষণাৎ স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য লাস্ট মিনিট প্যানিক হচ্ছে কোনো কিছু নিয়ে, এক্সামের আগে স্ট্রেস হচ্ছে, পারফরমেন্সের আগে স্ট্রেস হচ্ছে, ওই ইনস্ট্যান্ট, ওই সময় দাঁড়িয়ে, ওই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা চাই যে আমাদের উদ্বিগ্নতাটা একটু কমাবো, আমাদের শরীরের অস্বস্তিটা একটু কমাবো, তাহলে আমরা যেটা প্র্যাকটিস করতে পারি ওইখানেই দাঁড়িয়ে, সেটা হলো ডিপ ব্রিদিং বা ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং। এখানে কি করা হয়, আমাদের যে ডায়াফ্রামের যে অংশটা কোথায় থাকে, আমাদের পেটের কাছে থাকে, আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা ব্রিদিং প্র্যাকটিসের মাধ্যমে আমরা ফোকাস করার চেষ্টা করি ডায়াফ্রামের চেঞ্জ। কিভাবে বলছি, একটা কমফর্টেবল পজিশনে তুমি চলে আসো এবং তোমার চোখ দুটো বন্ধ করে নাও। এখন তোমাকে প্রশ্বাস নিতে হবে, মানে ইনহেল করতে হবে। মনে মনে 4 কাউন্ট করতে করতে তুমি ইনহেল করলে, এবং তারপরে আবার মনে মনে 4 কাউন্ট করতে করতে তুমি সেটাকে হোল্ড করলে, ধরে রাখলে, এবং তারপরে আস্তে আস্তে 6 থেকে 8 কাউন্ট করতে করতে ধীরে ধীরে তোমার এই মুখগহ্বরের মাধ্যমে সেই এয়ারটাকে বার করছো, এক্সিল করছো, নিঃশ্বাসটাকে ছেড়ে দিচ্ছ। এইটাকে 5 থেকে 10 মিনিট ধরে যদি তুমি ধীরে 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 প্র্যাকটিস করো, তাহলে সেই সময় দাঁড়িয়ে তোমার বডিলি টেনশন রিলিজ হয়, কর্টিসলের মাত্রা কমে এবং বডি স্ট্রেস রেসপন্স কমে। যদি তখন তোমার এমন হয় যে বুক ধড়ফড় করছে, সেটাও আস্তে আস্তে কমতে শুরু করে। ইনস্ট্যান্ট স্ট্রেস রিলিজের জন্য এই ডিপ ব্রিদিং বা ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিংটা খুব গুরুত্বপূর্ণ। এখন মনে রাখতে হবে, যখন তুমি এটা প্র্যাকটিস করছো তখন তোমাকে ফোকাস করতে হবে যে যখন তোমার ব্রিদিংটা চলছে, শ্বাস প্রশ্বাসটা চলছে, তখন তোমার শরীরে কীরকম পরিবর্তন হচ্ছে, স্পেসিফিক্যালি তোমার পেটের অংশটা কিভাবে বারবার ফুলছে এবং রিলিজ হচ্ছে, সংকুচিত বা প্রসারিত হচ্ছে, সেইটা তোমাকে ফোকাস করতে হবে। সেই কারণেই এটার নাম হলো ডায়াফ্র্যাগমেটিক ব্রিদিং। এটা ইনস্ট্যান্ট স্ট্রেস রিলিজ করতে সাহায্য করে। এবার ফিজিওলজিক্যাল দ্বিতীয় পদ্ধতি, যেটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা নিয়ে সবাই কথা বলে, প্রধানত যাদের মধ্যে ক্রনিক স্ট্রেস রয়েছে। ক্রনিক স্ট্রেস মানে লং টার্ম স্ট্রেস, অনেক দিন ধরে স্ট্রেস হতে 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 তোমার শরীরের ওপর প্রভাব পড়েছে, মনের ওপর প্রভাব পড়েছে, কাজকর্ম, ঘুম, খাওয়া দাওয়া সব কিছুর ওপর প্রভাব পড়েছে, এবং ধীরে ধীরে তোমার সেই জিনিসগুলো খারাপ হতে শুরু করছে বা
আগের থেকে বা আগের মতো অতটা অ্যাক্টিভলি কাজ করতে পারছো না তুমি কোনোভাবে, তোমার মুড লো হয়ে যাচ্ছে, তুমি কোনো কিছুতে উৎসাহ পাচ্ছ না, এবং তার সঙ্গে যদি কারোর মধ্যে স্ট্রেসের একটা প্রভাব হিসাবে অ্যাগ্রেশন খুব বেড়ে যায়, রিয়্যাক্ট করার পরিমাণ খুব বেড়ে যায়, তখন বলা হচ্ছে যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের সাহায্য করতে পারে। স্পেসিফিক্যালি কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি? চুজ করো তোমার ভালো লাগে এমন যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হাঁটা হতে পারে, যোগব্যায়াম হতে পারে, তোমরা যদি কেউ জিমে যাও সেটা হতে পারে, এছাড়া সাইক্লিং করতে পারো, দৌড়াতে পারো, কেউ যদি সাঁতার কাটতে ভালোবাসো সেটা করতে পারো, কেউ ডান্স করতে ভালোবাসে সেটাও হতে পারে, কেউ খেলাধুলা ভালোবাসে সেটাও হতে পারে। যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটার মধ্যে নিজেকে ইনভলভ করো, ঠিক আছে? প্রথমে শর্ট টার্ম গোল দিয়ে শুরু করো, 15 মিনিট 20 মিনিট থেকে শুরু করো, তারপরে 30 মিনিট অবধি যাও, এবং তারপরে যখন ধীরে ধীরে ধাতস্থ হয়ে যাচ্ছ, অভ্যস্ত হয়ে যাচ্ছ, চেষ্টা করো সপ্তাহে 3 থেকে 4 দিন নিজেকে সেটার মধ্যে ইনভলভ করার। আরও যখন সেটাতে তুমি ম্যানেজেবল হয়ে যাচ্ছ এবং মানে নিজের ডেইলি লাইফে সেটাকে ইনকর্পোরেট করতে পারছো ধীরে ধীরে, চেষ্টা করো সেটাকে একটা শিডিউলের মতো বানিয়ে নেওয়ার, যে যাই হোক আমাকে এই জিনিসটাকে সময় দিতেই হবে অ্যাটলিস্ট নিজের ভালো থাকার জন্য। হ্যাঁ, তখন দেখা যাবে যে ওভার টাইম অনেকটা রিলিজ করতে পারছো স্ট্রেস। এখন মনে রাখতে হবে, সমস্যা যেমন তার ওষুধ তেমন। ক্রনিক স্ট্রেস যেমন তোমার দীর্ঘদিন ধরে ধরে আস্তে আস্তে জিনিসটা তৈরি হয়েছে, তেমনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি 1 সপ্তাহ করে থেমে গেলে হবে না, ওটাকেও তোমাকে ধীরে 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 কন্টিনিউ করতে হবে, যাতে ওভার টাইম তোমার মধ্যে প্রবলেমের সেন্সেশনগুলো কমতে শুরু করে। গবেষণা বলছে যদি কেউ বডি এক্সারসাইজ নিয়মিত করেন তাহলে সেক্ষেত্রে তাদের কর্টিসল এবং অ্যাড্রিনালিনের মাত্রা কমছে। কর্টিসল আমরা জানি স্ট্রেস হরমোন, আর অ্যাড্রিনালিন তখনই ক্ষরিত হয় যখন আমরা কোনো থ্রেটনিং সিচুয়েশনে থাকি। ইন আদার ওয়ার্ডস, যেটা আমরা ইংরেজিতে বলে থাকি, এটার মানে এটাই বোঝানো হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের যখন সেলফ অ্যাওয়ারনেস বাড়ে, আমরা যখন আশেপাশের মোমেন্টকে আরও চিনতে শিখি, বুঝতে শিখি, তখন এটাই হয় যে যখন একটা থ্রেটনিং সিচুয়েশনে আমরা পড়লাম, তখন সঙ্গে সঙ্গে আমরা সেই বিপদটাকে দেখে ভয় পাই না, আমরা সেটাকে চ্যানেলাইজ করতে পারি, বুঝতে পারি, লজিক্যালি চিন্তা করতে পারি, সেই এবিলিটিটা আমাদের মধ্যে তৈরি হয়। অন্যান্য প্রভাব কি? ঘুম ভালো হয়, এবং যদি কেউ অনেক দিন ধরে প্র্যাকটিস করেন তাহলে ওভার টাইম সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স বাড়ে। রেজিলিয়েন্স মানে হলো কোনো স্ট্রেসফুল সিচুয়েশন বা নেগেটিভ সিচুয়েশন থেকে বাউন্স ব্যাক করার ক্ষমতা। এখন কি করে হয়? তোমার সেলফ কনফিডেন্স বাড়ছে, তুমি বুঝতে পারছো যে আমি এত ব্যস্ত ছিলাম, এর মধ্যে থেকেও আমি নিজের জন্য সময় বার করতে পারছি আমার পছন্দের এক্সারসাইজের জন্য, এবং সেটা করে আমি ভালো আছি, এবং সেটা করে আমার কোনো ক্ষতি হচ্ছে না, বরং আমি যে কাজগুলোর মাধ্যমে আমার টেনশন বেশি হচ্ছিল সেগুলোতে আমি আরও ভালো করে ফোকাস করতে পারছি। কনফিডেন্স বাড়বে, যার ফলে তোমার মধ্যে সেই বিশ্বাসটা আসবে যে আমি বাউন্স ব্যাক করতে পারি, আমি নেগেটিভ সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারি। এইভাবেই ওভার টাইম এই জিনিসটা আমাদের কাজ করতে সাহায্য করে। তো আমরা দুটো জিনিস কভার করলাম ফিজিওলজিক্যাল স্ট্রেস রিলিজের আন্ডারে, একটা ডায়াফ্রাগমেটিক ব্রিদিং ইনস্ট্যান্ট স্ট্রেস রিলিজের জন্য, আর একটা হলো বডিলি এক্সারসাইজ যেটা আমাদের লং টার্মে হেল্প করে, ওভার টাইম আমাদের সেরে উঠতে সাহায্য করে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা এমন কিছুই করব না যাতে আমাদের মনে হয় যে এই বডিলি এক্সারসাইজটা আমার কাছে খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাকে প্রেশারাইজ করে করানো হচ্ছে। প্রেশারাইজ করার কোনো গল্প যেন না হয়। তুমি যেটুকুতে কমফোর্টেবল তুমি সেটুকুই করবে, কিন্তু করবে। আমাদের মনে রাখতে হবে কনসিস্টেন্সি ম্যাটার্স, আমাদেরকে নিষ্ঠা ধরে কাজ করতে হবে। আমরা যদি খুব বেশি না করি তাতেও হবে, কিন্তু আমরা কন্টিনিউ করবো জিনিসটাকে। যে কোনো কিছুর ফল পেতে গেলে আমাদের ওয়েট করতে হয়, ধৈর্য রাখতে হয়, এবং সর্বোপরি নিজের ইচ্ছে থাকতে হয়, আমরা পারবো করতে। সাইকোলজিক্যাল স্ট্রেস রিলিজিংয়ের ওয়ে আউটের মধ্যে প্রথমেই আসছে মাইন্ডফুলনেস বেসড স্ট্রেস রিলিজ, MBSR বলা হয় এটাকে। মাইন্ডফুলনেস মানে প্রেজেন্ট মোমেন্টে বাঁচা। এইটা নিয়ে তো মানে আমি সব ভিডিওতেই কথা বলি, যাই হোক, এটা কি করে হয়?
প্রথমে পদ্ধতিটা বলে নিই, তারপরে ফলাফলে আসছি। একটা শান্ত জায়গা খুঁজে নাও, এমন একটা সময় চুজ করো যখন তোমার তাড়াহুড়ো নেই। শান্ত একটা জায়গা চুজ করো, সেখানে একটা আরামদায়ক পজিশনে বসে যাও, বসে গিয়ে ফোনটা নাও, ফোনের মধ্যে 5 থেকে 10 মিনিটের একটা টাইমার লাগাও। এইবারে তোমাকে যেরকম ডিপ ব্রিদিং বলে দিলাম সেরকম প্র্যাকটিস করা শুরু করো। কি হবে বলে দিচ্ছি। অনেক রকমের চিন্তাভাবনা আসবে, কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি এই চিন্তাগুলোর মধ্যে ইনভলভড হবে না। ধরে নাও তোমাকে যদি বলি যে তোমাকে এই চিন্তাগুলোকে অবজার্ভ করতে হবে, চিন্তাগুলো আসবে যাবে, কিন্তু তুমি ওদের এগেনস্টে কোনো রিয়াক্ট করবে না, ওদেরকে জোর করে দূরে সরানোরও চেষ্টা করবে না। তুমি ফোকাস করবে তোমার শরীরে কিরকম চেঞ্জ হচ্ছে। তুমি যখন প্রশ্বাসটা নিলে তখন তুমি কেমন অনুভব করলে, তুমি যখন হোল্ড করছো তখন তুমি কেমন অনুভব করছো, তুমি যখন নিঃশ্বাসটা ছাড়ছো তখন কিরকম অনুভব করছো। তোমার চোখের সামনে যে থটসগুলো ঘুরছে সেগুলোতে তোমার কিরকম ইমোশন ফিল হচ্ছে। খেয়াল করো তোমার আশেপাশে যত সাউন্ড আসছে, একে তো চুপচাপ, কিন্তু তার মধ্যে কত ছোট ছোট কত সূক্ষ্ম সূক্ষ্ম সাউন্ড তুমি শুনতে পাচ্ছ প্রেজেন্ট মোমেন্টে, সেগুলোকে তুমি খেয়াল করার চেষ্টা করো। এর মাধ্যমে কি হয়, আমাদের যদি কখনো রেগুলেশন ঠিক করে না হয়, আমাদের যদি কখনো খুব ওভার থিঙ্কিং হয়, আমরা ধরে নাও কোনো একটা পার্টিকুলার বিষয়ে অ্যাটেনশন দিতে পারছি না, তখন আমাদের মাইন্ডফুলনেস বেসড এই টেকনিকগুলো সাহায্য করে। এছাড়াও তো 5 4 3 2 1 বলেছিলাম, গ্রাউন্ডিং তোমাকে প্রেজেন্ট মোমেন্টে রাখতে সাহায্য করে। লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। মাইন্ডফুলনেস আর একটা জিনিসও সাহায্য করে, সেটা হলো রিউমিনেশন। রিউমিনেশন কি, যেটাকে আমরা ওভার থিঙ্কিং বলি, তার বৈজ্ঞানিক নাম হলো রিউমিনেশন। সেইটার থেকে বেরোতে, অ্যাংশিয়াস থটস থেকে বেরোতে, বা ইমোশনাল ফ্লাডিং মানে তুমি অনেক ধরনের ইমোশনস ফিল করছো কিন্তু ডিফাইন করতে পারছো না কোনটা কি ফিল করছো, এবং রেগুলেট তো করতেই পারছো না, বুঝতেই পারছো না সেগুলোকে হ্যান্ডেল করে করতে হয়। সেই কারণে বলা হলো যে অবজার্ভ করো। আমরা যখন বাস্তব জগতে কাজকর্ম করে বেড়াই তখন তো আমরা নিজেকে অবজার্ভ করতে পারি না, সে কারণে মাইন্ডফুলনেস বেসড টেকনিককে তোমাকে একটা জায়গায় বসিয়ে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করানো হয়। অটোমেটিক্যালি তোমার সামনে সেই থটসগুলো আসে এবং তোমাকে বলা হয় অবজার্ভ করতে, ইমোশনগুলোকে অবজার্ভ করতে, কোথায় তোমার দুঃখ হচ্ছে, কোথায় তুমি কেমন ফিল করছো, তোমার শরীরে কেমন অনুভূতি হচ্ছে, সেগুলোকে ফিল করার মাধ্যমে কিন্তু আমরা মাইন্ডফুলনেস বেসড টেকনিক্স ইউজ করে ভালো থাকতে পারি। আমাদের অ্যাটেনশন বাড়ে, ফোকাস বাড়ে, অবজারভেশন পাওয়ার বাড়ে, আমরা আমাদের ইমোশনসকে চিনতে পারি, আরও অনেক কিছুই। এই মাইন্ডফুলনেস টেকনিক্সগুলো করবার জন্য কিন্তু অনেক ওয়ে আউটস এখনকার দিনে রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাপস চলে এসেছে। যদি তুমি বিগিনার হও সেগুলোর সাহায্য নিতে পারো, বা এখন ইউটিউবে অনেক গাইডেড ভিডিও মেডিটেশনস অ্যাভেলেবেল আছে, তুমি চেষ্টা করতে পারো। মানুষ প্রথমে ছেড়ে দেয় এই কারণে যে ফোকাস করতে পারছে না, কিন্তু আমরা কেউই বুঝি না যে প্রথম দিনে যেটা হয় ওটা নর্মাল, ওটা প্রথম দিনে হওয়ার জন্য ওটাই হবে প্রথম দিন, ঠিক আছে। ধীরে 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 আমরা যত জিনিসটাকে কন্টিনিউ করব আমরা তত স্টেবল হতে যাব। পরে কগনিটিভ রিঅ্যাপ্রেজাল, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি, এটা একটা কগনিটিভ স্ট্র্যাটেজি। আমাদের চিন্তামূলক অংশের, মানে আমাদের মনের যে জ্ঞানমূলক অংশ আছে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং করি, বা ধরে নাও যে সমস্ত চিন্তাভাবনা রিলেটেড আমরা কাজকর্ম করি, তার সম্পর্কিত একটা ওয়ে আউট, যেখানে আমরা কি করি না, একটা স্ট্রেসফুল ইভেন্টকে অন্যভাবে দেখার চেষ্টা করি। থ্রেট মানে আমরা বুঝতে পারছি যে আপকামিং সিচুয়েশনে কোনো একটা কিছু বিপদ আসতে চলেছে, বা একটা সিচুয়েশন আমার জন্য বিপজ্জনক। এবার সেটা কতটা বিপজ্জনক সেটা বুঝতে গিয়ে আমরা সেটাকে ক্যাটাস্ট্রোফাইজ করি। ক্যাটাস্ট্রোফাইজ করা মানে একটা নেগেটিভ ইভেন্ট থেকে সব থেকে খারাপ কি হতে পারে সেটাকে কল্পনা করতে বসা। সেখান থেকে কিন্তু ওভার থিঙ্কিং আসে এবং আমরা লুপের মধ্যে ফেসে যাই। কগনিটিভ রিঅ্যাপ্রেজাল বলছে যে আমরা সঙ্গে সঙ্গে স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে রিয়্যাক্ট করব না, আমরা একটা পজ নেব, যে থ্রেটটাকে পেলাম সেটাকে চ্যানেলাইজ করব। আমরা দেখব
তার মধ্যে কোনো সুযোগ আছে কিনা, কোনো চ্যালেঞ্জ আছে কিনা, অপরচুনিটি পাচ্ছি কিনা নতুন করে শেখার বা সেটাকে অন্যভাবে কাজে লাগিয়ে সেখান থেকে বেরোনোর। আমরা পজ নেব একটা, এবং সেটাকে নিয়ে ক্যাটাস্ট্রোফাইজ করার আগে নিজেকে প্রশ্ন করব যে আমি যেটাকে এত বিপজ্জনক ভাবছি এটা কি আদেও 100% সত্যি, মানে এটা কি এতটাই খারাপ? তুমি একবার পজ নিয়ে যদি জিনিসটা চিন্তা করো, তোমার ব্রেন বুঝতে পারবে তোমার কোন ওয়ে আউটে, কোন কোন ডিরেকশনে তোমাকে চিন্তা করতে হবে। ঠিক, এরপরে চেষ্টা করো একটা নোটপ্যাড নিয়ে লেখা শুরু করার, যে তুমি অ্যাকচুয়ালি কি ভাবছো, যেটা ভাবছো সেটা কতখানি বাস্তব চিন্তা করছো, এবং তারপরে কিছু অল্টারনেটিভ ওয়ে আউট ভাবার চেষ্টা করো, যতখানি তোমার হাতের মধ্যে আছে ততখানি তুমি চেষ্টা করো কি কি করা যায়, এবং ক্যাটাস্ট্রোফাইজ না করে বা ওয়ার্স্ট পসিবল সিচুয়েশন কি হতে পারে তাই নিয়ে ওভার থিঙ্কিং না করে ভাবো যে কতটা রিয়েলিস্টিক ওয়েতে তুমি ওটাকে হ্যান্ডেল করতে পারো, এবং এর মাধ্যমে তুমি স্ট্রেসটাকে চ্যানেলাইজ করতে পারো। ধরে নাও কেউ একজন নিটের প্রিপারেশন নিচ্ছে, এখন টিউশনে একটা মক টেস্ট ছিল একটা চ্যাপ্টারের উপর, যেটা হয়তো কঠিন, সহজ, যাই হোক কোনো একটা কারণে হয়েছে। এখন অনেস্টলি সে চেষ্টা করেছে করার, ওর নিজের দিক থেকে যতদিন দেওয়ার ও দিয়েছে, কিন্তু কোনো কারণে ও আশানুরূপ ফল করতে পারেনি, এবং ওকে কেউ বলেছে যে এইভাবে করলে ঠিক হবে না। ও সঙ্গে সঙ্গে কানেক্ট করে নিল কোনোভাবে যে আমি এই টেস্টটায় ফেল করে গেছি, আমি আর নিট ক্র্যাক করতে পারবো না। একটা টেস্টে একটু খারাপ রেজাল্ট করার সঙ্গে নিট ক্র্যাক করতে না পারার কোনো সম্পর্ক নেই, ঠিক তো? দুটোর মধ্যে পার্থক্য আছে না? তো রিফ্রেম করানো উচিত এমনভাবে, বা করানো যায় এমনভাবে, যে একটা সিঙ্গেল এক্সাম দিয়ে বা একটা সিঙ্গেল মক টেস্ট দিয়ে নিট ক্র্যাক করতে না পারার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। আমি তো আমার জায়গায় অনেস্ট ছিলাম। এটা তাদের জন্য নয় যারা প্রোক্রাস্টিনেট করে গেছো, গিয়ে পারোনি কিছু লিখতে আর এখন সে ব্লেম করছো যে কোয়েশ্চেন কঠিন ছিল, তাদের জন্য নয়, যারা অনেস্টলি করেছে তাদের জন্য। ঠিক আছে? তো আমরা এইভাবে ওভার থিঙ্কিং এবং ক্যাটাস্ট্রোফাইজিং থেকে বেরোতে পারি, স্ট্রেসফুল ইভেন্ট থেকে বেরোতে পারি, এবং এরই হাত ধরে আসছে প্রবলেম ফোকাসড কোপিং। প্রবলেম ফোকাসড কোপিং যেটা মানে মানা হয় হেলথ সাইকোলজিতে সব থেকে রিয়েলিস্টিক একটা ওয়ে আউট। প্রবলেম ফোকাসড কোপিং নিজেই একটা আস্ত কোপিং মেকানিজম। এখানে বলা হচ্ছে যে যখন আমরা কোনো একটা প্রবলেমেটিক বা স্ট্রেসফুল সিচুয়েশনকে, যেটা আমি কন্ট্রোল করতে পারবো, আমার হাতের মধ্যে আছে, বা আমি অ্যাকশন নিতে পারবো, সেখানে আমরা কি করি, স্ট্রেসার বা স্ট্রেসফুল ইভেন্ট বা যেটার থেকে আমার মধ্যে স্ট্রেস আসছে সেই জিনিসটাকে হয় ডাইরেক্টলি রিমুভ করে দিই, আর না হলে মডিফাই করার চেষ্টা করি। এখন সব ক্ষেত্রে রিমুভ করা সম্ভব হয় না, আমাদের হাতে থাকে মডিফাই করা। কি করে মডিফাই করব? যখন যে প্রবলেমটা আমার সামনে আসছে সেই প্রবলেমটাকে নিয়ে আমাদের লজিক্যালি চিন্তা করতে হবে এবং খুঁজে বার করতে হবে এর পেছনে স্ট্রেসার কি। স্ট্রেসার মানে যেটার থেকে স্ট্রেস আসছে, মানে আমাকে প্রবলেমের পেছনের প্রবলেমে গিয়ে দাঁড়াতে হবে। এখন সেই যে বড় সমস্যাটা আমরা পেলাম সেটাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করব, ছোট ছোট পার্টে ভাগ করব, এবং চিন্তা করে দেখব যে এই প্রত্যেকটা ছোট ছোট পার্টের জন্য আমরা কি ক্ষুদ্রতম অ্যাকশনটা নিতে পারি, সবচেয়ে ছোট কাজ আমি কি করতে পারি, এতটুকু তো করতে পারি, ওই এতটুকুটা কি। ঠিক আছে, এটা আমরা দেখব। তো বড় প্রবলেমটাকে নিয়ে প্রথমে ছোট ছোট ভাগে ভাগ করলাম, এবং প্রতি ক্ষেত্রে আমরা সলিউশন চিন্তা করব, এবং প্রত্যেকটা সলিউশনকে আমরা লিখব যে এই সলিউশন হতে পারে। এবং এই লেখার সময় আমরা যদি মনে করি যে এটা ইমপ্র্যাকটিক্যাল, এটা রিয়েলিস্টিক নয়, এভাবে আমরা চিন্তা করব না। তোমার মাথায় যা আসছে এটাকে এইভাবে সলভ করা যায়, এটাকে সলভ করা যায়, তুমি লিখে এবার প্রত্যেকটা সলিউশনের তুমি প্রোস অ্যান্ড কনস ভাবো, সুবিধা অসুবিধা কি। প্রত্যেকটা সলিউশনকে তুমি যদি নিয়ে কাজ করতে যাও তাহলে তোমার সামনে আরও কী কী সমস্যা আসতে পারে, বা কতটা অ্যাক্টিভলি সে তোমার প্রিভিয়াস সমস্যাকে সমাধান করতে পারে, এটা দেখো। এবং দেখার পরে তোমার যেটা সবচেয়ে সুবিধাজনক মনে হয় তুমি সেই অ্যাকশনটা নাও, মডিফাই করো। ধরে নাও আমি দেখছি যে গ্র্যাজুয়ালি আমার অ্যাকাডেমিক পারফরমেন্স
খারাপ হচ্ছে। এখন আমি দেখলাম যে আমাকে কলেজ থেকে ফিরে ঘরের কাজ করতে হয়, আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না। তো আমি কি করব? আমার প্রবলেম প্রথমে ছিল পুয়ার একাডেমিক পারফরমেন্স। আমি প্রবলেমের পেছনে প্রবলেম বের করলাম কি? টাইম ম্যানেজমেন্ট ইস্যু। আমি চেষ্টা করলাম একটা টাইম টেবিল বানানোর। আমি দেখলাম যে সকাল 10টার পরে আমাকে ঘরের কাজে নেমে যেতে হয়। তাহলে আমাকে যদি প্রবলেম সলভ করতে হয়, তাহলে আমার নিজের কাজ, নিজের পড়া, সেগুলোকে আমাকে 10টার আগে সেরে ফেলতে হবে। ঠিক? আমি সকাল 7টায় উঠতাম এবং আমি তারপরে টাইম ম্যানেজ করতে পারতাম না। আমি দেখলাম যে হ্যাঁ, আমি একটা অ্যাকশন নিতে পারি। আমি সকাল 6টায় উঠি প্রথম দিন, তো দেখি টাইম ম্যানেজ করতে পারি নাকি। দেখলাম যে পারলাম, আরেকটু আগে উঠলে ভালো হয়। আমি 5:30টায় ওঠার চেষ্টা করলাম এবং তারপর থেকে আমি দিনের কাজগুলো করা শুরু করলাম এবং সেইভাবে সাজালাম যাতে আমি পুরো জিনিসটাকে ম্যানেজ করতে পারি। তো এইভাবে প্রবলেম ফোকাসড কোপিংটা সাহায্য করে আমাদের। এবার কথা বলবো খুবই কমন একটা জিনিস নিয়ে, সেটা হলো জার্নালিং। এখন জার্নালিং জিনিসটা নিয়ে আমরা সবাই জার্নালিং শুনি, কিন্তু এর অ্যাকচুয়াল মিনিংটা কি আজকে তোমাদেরকে বলছি। যখন কোনো কিছু নিয়ে আমরা খুবই কনফিউজড হয়ে রয়েছি, আমরা বুঝতে পারছি না যে আমি কি ফিল করছি, স্ট্রেসটা আসছে কিন্তু কোথা থেকে আসছে, কেমন করে আসছে বুঝতে পারছি না, এবং তার থেকেও বড় কথা যে আমাকে টাইম টু টাইম কোন জিনিসগুলো স্ট্রেস দেয়, আমার প্যাটার্নটা কি স্ট্রেস পাওয়ার কোনো কিছুর থেকে আমরা বুঝতে পারছি না, তখন জার্নালিং হেল্প করে। জার্নালিং মানে হলো সিম্পলি তোমার যে চিন্তাভাবনাগুলো সেগুলোকে লেখার প্র্যাকটিস করা উইদাউট এনি জাজমেন্ট। দিনের শেষে 15 থেকে 20 মিনিট নিজের জন্য বরাদ্দ রাখো। এই সময় তুমি একটা শান্ত পরিবেশে বসো এবং একটা খাতা, একটা পেন রাখো সামনে। নিজেকে প্রথম প্রশ্ন করো, আমি আজকে কেমন আছি? আমি আজকে সারাদিনে কি কি ইমোশনস ফিল করলাম? আমি আজকে কতটা আনন্দ পেয়েছি? কে আমাকে আনন্দ দিল? কোন ঘটনাটা আমি নিজে থেকে করে আনন্দ পেলাম? আমাকে কে কষ্ট দিল? কোন ঘটনাটা থেকে আমি কষ্ট পেয়েছি? এইগুলোকে নিয়ে প্রেজেন্ট মোমেন্টে আসো এবং লেখা শুরু করো। ননস্টপ 15-20 মিনিট ফার্স্ট ন্যাচারাল রেসপন্সে লিখতে থাকো। এই সময় গ্রামাটিক্যাল মিস্টেক বা বানান ভুল হতে পারে, সেগুলোর দিকে তুমি নজর দিও না। তুমি জাস্ট লিখে যাও। লেখার ফ্লো যেন কোনোভাবে ব্রেক না হয়। তোমার চিন্তাভাবনা, তোমার ইমোশনস, তোমার ভালো লাগা, খারাপ লাগা, তুমি সেদিনটা কেমন কাটিয়েছো, ডিটেলসে লেখো। 15-20 মিনিট পরে যদি তোমার মনে হয় যে আমার আর কিছু লেখার নেই বা আর কিছু এক্সপ্রেস করার নেই, তাহলে তুমি পজ নাও, নিয়ে একবার সে লেখাটার মধ্যে একটু চোখ বোলাও। তুমি ক্লিয়ারলি দেখতে পাবে যে তুমি কি কি ফিল করেছো, তোমার কিসে ভালো লেগেছে, কিসে খারাপ লেগেছে, কোনটা আনন্দ লেগেছে, কোনটা দুঃখ লেগেছে। এবং ম্যাজিক্যাল ব্যাপার হলো, তুমি যখন একটা দিনের পর দিন প্র্যাকটিস করবে, ধরো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ করে একটা গোটা 1 মাস তুমি কমপ্লিট করলে লেখা, রোজ এভরি ডে লেখাটা শেষ করলে, এবং 1 মাস পরে যদি তুমি তোমারই লেখা রিভিউ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলো তোমাকে কষ্ট দেয়, কোন কোন জিনিসগুলো তোমাকে স্ট্রেস দেয়। নিজের ভালো থাকা, খারাপ থাকার রেকর্ড একটা বানাতে পারো। সিম্পলি এইটাই জার্নালিং। গবেষণায় দেখা গেছে এক্সপ্রেসিভ লেখালেখি করা বা এক্সপ্রেসিভ জার্নালিং আমাদের ইমোশনাল প্রসেসিংকে ভালো করতে সাহায্য করে আর আমাদের প্যাটার্নকে রেকগনাইজ করতে সাহায্য করে। মানে আমার কিসে ভালো লাগে, কিসে খারাপ লাগে, কোন জিনিসটা আমার খারাপ লাগাকে ট্রিগার করে, কোনটা আমাকে স্ট্রেস দেয়, এইগুলোকে ডিফাইন করতে সাহায্য করে বা বুঝতে আরও ক্লিয়ারলি সাহায্য করে। এখন কেন এটা প্রয়োজন? যদি তোমার কাছে ক্লিয়ার থাকে যে এই জিনিসটাই আমাকে স্ট্রেস দেয়, তাহলে পরের বার তুমি সেইভাবেই বিহেভ করবে, না সেইভাবেই সেই সিচুয়েশনে তুমি হ্যান্ডেল করবে। এটাই। এরপরে আসছি টাইম ম্যানেজমেন্ট। প্রথমে একটা আনহেলদি কোপিং মেকানিজমের কথা বলেছিলাম, সেটা হলো প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন কেন হয়? আমি যেটা ফিল করেছি আমি যেটা বলছি। যখন আমার সামনে এক পাহাড় কাজ জমে গেছে এবং আমি বুঝতে পারছি সেটা করতে গেলে আমার প্রচুর সময় লাগবে,
এবং সেই কাজটা করাও যথেষ্ট কঠিন, তখন আমি যেহেতু সেইটার সামনে ওই কঠিন জিনিসটাকে ফেস করতে চাই না, সেই কারণে আমি প্রোক্রাস্টিনেট করি, পরে দেখছি পরে দেখছি পরে দেখছি। তো আলটিমেটলি দেখা আর হয় না। ধরে নাও তোমার একাডেমিক ওয়ার্কলোড অনেক বেড়ে গেছে, প্রচুর ব্যাকলগ লেগে গেছে, প্রচুর কাজ জমে গেছে, তখন যে স্ট্রেসফুল ইভেন্ট, একটা স্ট্রেসফুল সিচুয়েশান, সেটা থেকে বেরোনোর জন্য একটা খুব বড় স্কিল আমাদের প্রয়োজন হয়, একটা খুব বড় কোপিং আমাদের প্রয়োজন হয়, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে বলা হয় যে 4 ধরনের কাজকে ভাগ করে নাও। প্রথমে এমন কাজ যেটা করাটা গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আর্জেন্ট, সেটা তখনই করতে হবে। দ্বিতীয়ত ইম্পর্ট্যান্ট কিন্তু আর্জেন্ট নয়। তৃতীয়ত আর্জেন্ট কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। আর 4 নম্বরে যেটা আর্জেন্ট নয়, ইম্পর্টেন্টও নয়। এখন বৈজ্ঞানিকরা বলছেন যে কাজ শুরু করো যেটা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট সেটা দিয়ে, তারপরে যেটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয় সেটা করো। বলা হচ্ছে সপ্তাহের শুরুতে তোমার যে গোলসগুলো রয়েছে সেগুলোকে 4 ভাগে ভাগ করে নাও এবং এই কাজটা তুমি করতে করতে ওই ওয়ে আউটে করতে করতে যাও, তাহলে তোমার জিনিসটাকে ম্যানেজ করতে অনেক সুবিধে হবে। যদি তুমি সপ্তাহের শুরুর দিকে যেগুলো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট কাজ সেগুলোকে শেষ করে ফেলো, তাহলে তোমার হাতে সেগুলোই বাঁচছে যেগুলোকে তুমি সময় দিয়ে কাজ করতে পারো, তাহলে আর অতটা প্রবলেমেটিক কিছু থাকছে না, রাইট? এছাড়া একটা বলা হয় পোমোডোরো টেকনিক, যেটা আমরা শর্ট টার্মের জন্য ইউজ করি। 25 মিনিট পড়ো এবং তারপরে 5 মিনিট ব্রেক নাও। যে কোনো কাজ তুমি করতে চাইছো ঠিক করে সেটাকে করো ওই পদ্ধতিতে, ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে করো, যেটাকে সাইকোলজিতে আমরা বলি হোল মেথড ভার্সেস পার্ট মেথড। হোল মেথড মানে পুরো কাজটাকে একবারে করে ফেলা, এবং পার্ট মেথড মানে কাজটাকে ভাগ করে নেওয়া, নিয়ে ছোট 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 ব্যাচে শেষ করা। তোমার কাছে যেটা সুবিধাজনক মনে হয় সেটা তুমি করতেই পারো। তবে যখন আমাদের অনেক কাজ জমে যায়, তখন আমার মনে হয় এই যে প্রথমে যেটা বললাম 4 ভাগে ভাগ করে নিয়ে, 4টে কোয়াড্রেটে ভাগ করে নিয়ে এই কাজটা করা অনেক সুবিধাজনক হয়। আচ্ছা, এই যে কাজগুলোকে তুমি ভাগ করবে, এর মধ্যে খাওয়া দাওয়া, ঘুম, ব্রেক নেওয়া, সোশ্যাল লাইফ কাটানো এগুলোকেও ইনক্লুড করবে, কারণ জানবে এগুলো কিন্তু সময় নষ্ট করা নয়, জীবনে বেঁচে থাকার জন্য এগুলোরও প্রয়োজন রয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা ছোট ছোট সাকসেসকে সেলিব্রেট করো, তাহলে তোমার মোটিভেশন বজায় থাকবে। লাস্ট একটাই বাকি আছে, সেটা হলো সোশ্যাল অ্যাসপেক্টে একটা, যেটা হচ্ছে সিকিং সোশ্যাল সাপোর্ট। হ্যাঁ, যখন তোমার খুব আইসোলেটেড ফিল হচ্ছে, তোমার শরীরে বা মনে খুবই অস্বস্তি হচ্ছে, তুমি একা হ্যান্ডেল করতে পারছো না এবং মনে করছো যে তোমার সঙ্গে যদি কেউ থাকেন, সেফ কেউ, সাপোর্টিভ কেউ, তোমার সুবিধা হবে, তখন সেই মুহূর্তেই তোমার আশেপাশে আইডেন্টিফাই করো এমন যে কোনো 2-3 জন মানুষকে যারা তোমার কাছে সেফ। মা বাবা, পরিবার, বন্ধু, ভাই বোন, দাদা দিদি, না হলে কোনো টিচারকে তুমি জানো, বা যে কেউ যাকে তোমার মনে হয় খুব সেফ, তার কাছে তুমি যাও, তাকে কানেক্ট করার চেষ্টা করো। প্রথমে কল করো, টেক্সট করো, বা তার কাছে চলেই যাও, গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করো। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা, যারা শুনবেন কথাগুলো, মানে ধরে নাও আমি তোমার কাছে গেছি, আমার কষ্ট হচ্ছে সেটা বলতে, এখন তোমার দায়িত্ব কি? প্রথমত মাথায় ঢুকিয়ে নাও, সব সময় সবার সলিউশনের প্রয়োজন হয় না। কখনো কখনো আমাদের প্রয়োজন হয় যে কেউ আমার কথাটা শুনুক, আমাকে রিলিজ করতে দিক। তো আমি যদি কখনো তোমার কাছে যাই, তোমার প্রথম কাজ হবে এটাই, জাজ না করে জাস্ট শোনা, আমি কি বলছি সেটা শোনা হলো। এতে ইমোশনাল রিলিজটা হবে। এবং আবার আগেরটাই ফিরে আসি, তুমি যে গেলে কারোর কাছে, গিয়ে কিছু বললে, তোমারও দায়িত্ব থাকে যখন পরবর্তীকালে তোমার উল্টো দিকের মানুষটা কোনো প্রবলেমে পড়েছেন, তিনিও যেন তোমার কাছে এসে বলতে পারেন।
এতে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক আরও স্ট্রং হয়, ট্রাস্ট আরও বাড়ে, রিলেশনশিপ আরও স্ট্রং হয়। এইভাবে আমরা বিভিন্ন ধরনের কোপিং মেকানিজমস ইউজ করতে পারি। আমরা 3টে অ্যাসপেক্টে আলোচনা করলাম, ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল। ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল যে বিষয়গুলো, সেগুলোকে যদি খুব খতিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে ঘুরে ফিরে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমাদেরকে নিয়ে আসা কিন্তু সেই একটাই গোলের দিকে, সেটা হলো সেলফ অ্যাওয়ারনেস, প্রেজেন্ট মোমেন্টে বাঁচা, নিজেকে চেনা, নিজেকে জানা, নিজের ইমোশনস সম্পর্কে নলেজ গ্যাদার করা, আমি কখন কি ফিল করছি, কাদের থেকে কি ফিল করছি, কোন জিনিসটা আমাকে কেমন অনুভূতি দিচ্ছে, সবটাই ফিল করা, নিজের সম্পর্কে, অন্যের সম্পর্কে, গোটা পৃথিবীর সম্পর্কে। মেন্টাল হেলথ ইস্যু থেকে বেরোনোর উপায় একটাই, সেটা হলো অ্যাওয়ারনেসের সঙ্গে বাঁচো, সচেতনতার সঙ্গে বাঁচো, সজাগ থাকো, জেগে থাকো, ঘুমিয়ে ঘুমিয়ে যেও না, ঠিক আছে? তাহলেই ভালো থাকতে পারবে। সবশেষে আবার একটা কথা, এই ভিডিওটা অ্যাওয়ারনেসের জন্য। যদি তোমার মনে হয় যে তুমি এগুলোর মাধ্যমে হেল্প পাচ্ছ, অবশ্যই আমাকে জানিও। কিন্তু যদি মনে হয় যে এগুলোর মাধ্যমে তুমি হেল্প পাচ্ছ না, অনেক ভালনারেবল সিচুয়েশনে রয়েছো, তোমার ইমিডিয়েটলি হেল্পের প্রয়োজন, বা তুমি সোশ্যাল সাপোর্ট খুঁজছো কিন্তু পাচ্ছ না, সেক্ষেত্রে ইমিডিয়েটলি কোনো প্রফেশনাল হেল্প নাও, তাতে আরও অনেক ভালোভাবে তুমি জিনিসটাকে ডিল করতে পারবে। আজকের ভিডিও এতটুকুই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো ফেলিয়ার হ্যান্ডলিং নিয়ে এবং তারপরে হ্যাবিট ফর্মেশন। তাহলে আমাদের এই যে প্রবলেম টু সলিউশন, এটা শেষ হয়ে যাবে। তাহলে চলো, সকলে ভালো থেকো।